সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। আচ্ছা, তোমরা কে, কে আমার মতো এই ধরনের হাঁড়ি-পাতিলে রান্না করতে ভালোবাসো একটু বলো তো দেখি? না মানে যখন আমরা ভিডিও করি তখন ননস্টিক প্যান গুলা মানে ফ্রাই প্যান সুন্দর, সুন্দর যে হাঁড়িগুলা এই টাইপের জিনিসই সবসময় রান্না-বান্না করি। কিন্তু আমার মতো এরকম ভাঙ্গা-চাঙ্গা, তেড়া-বেড়া এগুলাতে কে রান্ধতো? আমার কাছে মনে হয় কি জানো? এগুলোতে রান্না করলে রান্নার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। ওগুলোতে রান্না করে আমি একটুও শান্তি পাই না। কেন জানি আমার একটু ভালোই লাগে না। তবে ওই যে ভিডিও করি, সৌন্দর্যের জন্য মাঝে, মাঝে রান্না করি। তবে ওইটা আমার একদম অপছন্দের। আজকে দেখতে পারছ যে হাঁড়িগুলা দেখা যাচ্ছে আমার ভিডিওতে। আমি কিন্তু সবসময় এগুলোতেই কাজ করি আর এগুলোতেই রান্না করি। তবে বেশি হয়ে গেলে আমি হয়তো চেঞ্জ করি, ভালো কিছু নিয়ে নিই। তবে এই টাইপের যে হাঁড়িগুলা আছে মানে এগুলা কি বলে সিলভার। সিলভারের হাঁড়ি-পাতিলে রান্না করার যে কি শান্তি, যারা রান্না করো হয়তো তারাই বলতে পারবা। আমি ওগুলাতে শান্তি পাই না। কারণ ওগুলাতে রান্না করার পর আবারও চেঞ্জ করো, ওগুলা খুব বিরক্ত। তো আজকে কিন্তু কথা বলতে, বলতে এদিকে আমি সবকিছু কেটে-মেটে গুছিয়ে নিয়েছিলাম। এদিকে আবার আদা রসুন বাটা শেষ হয়ে গিয়েছিল। তো ওগুলোকে আবার একটু ব্লেন্ড করে নিলাম। এখন পরিমাণ মতো বাটিতে ঢেলে নিলাম। কিছুটা নরমাল আর কিছুটা ডিপ ফ্রিজে রেখে দেবো। আদা রসুন বাটা শেষ হয়ে গেলে রান্না করতে খুব ঝামেলা লাগে আমার কাছে। আমি তাই একবার ১ মাসেরটাই করার চেষ্টা করি সবসময়। এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে। তো এদিকে আমি আজকে শাপলা ভাজি করব। শুরুতে তো দেখাইলাম শাপলাগুলো এভাবে সুন্দর করে কেটে নিয়েছি। আমি ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছিলাম। তো এখন আমি পেঁয়াজ, মরিচ হালকা একটু ভেজে সাথে, সাথে শাপলাগুলো দিয়ে দিব। আসলে শাপলা ভাজিতে আর কিছুই দেই না। কারণ আমার কাছে মনে হয় আর কিছু দিলে ভালো লাগে না। তো এই যে সামান্য লবণ দেখেন, আমার এদিকে কিন্তু ভাজিটাও হয়ে গেছে। আর ভাজি করাটা খুব সহজ। তো এদিকে আমি ডালের বড়া বানিয়ে নিচ্ছিলাম। কারণ আজকে ডালের বড়া দিয়ে তরকারি রান্না করব। শুধু ডালের বড়ার তরকারি না, তার সাথে কিন্তু আলুও থাকবে। আচ্ছা এভাবে কে, কে রান্না করে একটু বলবা তো? দেখো আমি শুরুতেই বলেছি মানে এই ধরনের হাঁড়ি পাতিলে রান্না করলে যে কি শান্তি। আমি আবারও বলছি, রিপিট করছি কথা হয়তো। যাই হোক, এদিকে পেঁয়াজগুলো ভেজে ২ চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। তো এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আদা রসুন বাটার নয়তো একটু গন্ধ থাকে। তো এখানে লবণ, পরিমাণ মতো মরিচ, হলুদ সবকিছু দিয়ে আমি একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিব ভালো মতো। কষানো হয়ে গেলে এখানে মনে করেন যে আগে থেকেই ভেজে রাখা কিছু আলু দিয়ে দিব। আমি এই আলুগুলো একটু ভেজে নিয়েছিলাম। একটু ভেজে নিলে কি হয়? টেস্টটা ভালো হয় আরকি আলুর। যাই হোক মসলার সাথে এখন আরো একটু ভাজা, ভাজা করে নিব। মানে কষিয়ে নিব যাই হোক। তো ভালো মতো কষানোর পর এখন কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর এই তরকারিতে না ঝোলের পরিমাণটা অনেক বেশি রাখতে হয়। মানে অনেক বেশি পানি দিতে হয়। তার কারণ কি জানেন? তরকারিটা যখন বলক চলে আসে, এই পর্যায়ে কিন্তু এই যে ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই ডালের বড়াগুলো ৫ মিনিট পরে দেখবেন পানিটা শুষে নিয়েছে। তবে ডালের বড়াগুলা এই পানিতে একদম ফুলে নরম সফট হয়ে যাবে। আর যদি নরম আর সফট না হয় তাহলে আমার একটুও ভালো লাগে না খেতে। এদিকে আমি একটু কচুর ডাল রান্না করছিলাম। কচুর ডালটা আমার ভালোই লাগে। আমি মাছ ছাড়া রান্না করব, শুধু টক দিয়ে রান্না করব। তো আমি এতটা সুন্দর করে রান্না করতে পারি না। আমার আম্মুর হাতের এই তরকারিটা আমার বেস্ট লাগে। আমারটা খুব বেশি মজা হয় না। তবুও চেষ্টা করলাম। রান্না করেছি। দেখেন এদিকে পানিও শুকিয়ে গিয়েছে। তো এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। মাছগুলো দিয়ে আরো বেশ কিছুক্ষণ রান্না করব। কারণ ওই যে বললাম ভালো মতো বড়াগুলো সেদ্ধ হতে হবে। না হলে ভালো লাগে না। তো এখানে আমি ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। কালারটাও কিন্তু দারুণ এসেছে। তো এই পর্যায়ে কিছু চিড়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে ভালো করে আরেকটু নেড়ে দেব। এখন মনে করেন যে আমার তরকারিটা হয়ে গেছে। এদিকে আবার আমার কচুর ডাল রান্নাটাও হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।